কলাবতী রাজকন্যা লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এক যে ছিল রাজা, রাজার ছিল 7 রানী। বড় রানী, মেজ রানী, সেজ রানী, নরানী, কনে রানী, দুয়োরানী আর ছোট রানী। রাজার মস্ত বড় রাজ্য, প্রকাণ্ড রাজবাড়ি। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, ভাণ্ডারে মানিক, কুঠুরি ভরা মোহর, রাজার সব ছিল। এছাড়া মন্ত্রী, আমত্ত, সেপাই, লস্করে রাজপুরী গম গম করত। কিন্তু রাজার মনে সুখ ছিল না। 7 রানী, এক রানীরও সন্তান হলো না। রাজা এবং রাজ্যে সবার মনের দুঃখে দিন কাটে। একদিন রানীরা নদীর ঘাটে স্নান করতে গেছেন। এমন সময় এক সন্ন্যাসী বড় রানীর হাতে একটি গাছের শিকড় দিয়ে বললেন, এটি বেটে 7 রানীতে খেয়েও সোনার চাঁদ ছেলে হবে। রানীরা মনের আনন্দে তাড়াতাড়ি স্নান করে এসে কাপড় চোপড় ছেড়ে গা মাথা শুকিয়ে রান্নাঘরে গেলেন। আজ বড় রানী ভাত রাঁধবেন, মেজ রানী তরকারি কুটবেন, সেজ রানী ব্যঞ্জন রাঁধবেন, নরানী জল তুলবেন, কনে রানী যোগান দিবেন, দৌরানী বাটনা বাটবেন আর ছোট রানী মাছ কুটবেন। 5 রানী রান্নাঘরে রইলেন। নরানী কুয়ার পাড়ে গেলেন, ছোট রানী পাশ গাদার পাশে মাছ কুটতে বসলেন। সন্ন্যাসীর শিকড়টি বড় রানীর কাছে। বড় রানী দুয়োরানীকে ডেকে বললেন, বোন, তুই বাটনা বাটবি, শিকড়টি আগে বেটে দে না, সবাই একটু করে খাই। দুয়োরানী শিকড় বাটতে বাটতে কতটুকু নিজে খেয়ে ফেললেন। তারপর রূপার থালে সোনার বাটি দিয়ে ঢেকে বড় রানীর কাছে দিলেন। বড় রানী ঢাকনা খুলতেই কতকটা খেয়ে মেজ রানীর হাতে দিলেন। মেজ রানী খানিকটা খেয়ে সেজ রানীকে দিলেন। সেজ রানী কিছু খেয়ে কনে রানীকে দিলেন। কনে রানী বাকিটুকু খেয়ে ফেললেন। নরানী এসে দেখে বাটিতে একটু তলানি পড়ে আছে। তিনি তাই খেলেন। ছোট রানীর জন্য আর কিচ্ছু রইল না। মাছ কোটা হলে ছোট রানী উঠলেন। পথে নরানীর সাথে দেখা হলো। নরানী বললেন, ও অভাগী, তুই তো শিকড় বাটা খেলি না, যা যা শিগগিরই যা। ছোট রানী আকুলি বিকুলি করে ছুটে এসে দেখলেন শিকড় বাটা একটুও নেই। দেখে ছোট রানী আছাড় খেয়ে মাটিতে পড়লেন। তখন 5 রানী এর দোষ ওকে দেয়, ওর দোষ ও দেয়, এরকম করে সবাই মিলে গোলমাল করতে লাগলেন। ছোট রানীর হাতের মাছ আঙিনায় গড়াগড়ি খেলো। চোখের জলে আঙিনা ভেসে গেল। একটু পরে নরানী এসে বলল, ও মা, ওর জন্য কি তোরা কিছুই রাখিসনি? কেমন লো তোরা? চল বোন ছোট রানী, শিল নোড়াতে যদি একাত্তু লেগে থাকে তাই তোকে ধুয়ে খাওয়াই। ঈশ্বর করেন তো তাতেই তো সোনার চাঁদ ছেলে হবে। অন্য রানীরা বললেন, তাই তো, শিল নোড়ায় আছে, তাই ধুয়ে দাও। মনে মনে বললেন, শিল ধোয়া জল খেলে সোনার চাঁদ হয় না তো বানর চাঁদ ছেলে হবে। ছোট রানী কেঁদে কেটে শিল ধোয়া জলটুকুই খেলেন। তারপর নরানী আর ছোট রানী ভাগাভাগি করে জল আনতে গেলেন। বাকি রানীরা নানা কথা বলাবলি করতে লাগলেন। 10 মাস 10 দিন যায়। 5 রানীর 5 ছেলে হলো। এক এক ছেলে যেন সোনার চাঁদ। নরানী আর ছোট রানীর কি হলো? বড় রানীদের কথাই সত্যি। নরানীর পেটে এক প্যাঁচা আর ছোট রানীর পেটে এক বানর হলো। বড় রানীদের ঘরের সামনে ঢোল ডাগর বেজে উঠল। নরানী আর ছোট রানীর ঘরে কান্নাকাটি পড়ে গেল। রাজা রাজ্যের সবাই এসে 5 রানীকে জয় ডঙ্কা দিয়ে ঘরে তুললেন। নরানী আর ছোট রানীকে কেউ কিছু জিজ্ঞেসও করল না। কিছুদিন পর নরানী চিড়িয়াখানায় বাদী আর ছোট রানী ঘুটে কুড়ানো দাসী হয়ে দুঃখে কষ্টে দিন কাটাতে লাগলেন। ক্রমে রাজার ছেলেরা বড় হয়ে উঠল। প্যাঁচা আর বানরও বড় হলো। 5 রাজপুত্রের নাম হলো হীরা রাজপুত্র, মানিক রাজপুত্র, মতি রাজপুত্র, শঙ্খ রাজপুত্র আর কাঞ্চন রাজপুত্র। প্যাঁচার নাম হলো ভুতুম আর বানরের নাম হলো বুদ্ধু। 5 রাজপুত্র 5টি পক্ষীরাজ ঘোড়ায় চড়ে বেড়ায়। তাদের সঙ্গে কত সেপাই লস্কর পাহারা থাকে। ভুতুম আর বুদ্ধু দুজনে তাদের মায়েদের কুড়ে ঘরের পাশে একটা ছোট্ট বকুল গাছের ডালে বসে খেলা করে। 5 রাজপুত্ররা বেড়াতে বের হয়ে আজ একে মারে, কাল ওকে মারে, আজ এর গর্দান নেয়, কাল ওর গর্দান নেয়। রাজ্যের লোক ত্যক্ত বিরক্ত হয়ে উঠল। ভুতুম আর বুদ্ধু দুজনে খেলাধুলা করে, যার যার মায়ের সঙ্গে যায়।
বুদ্ধ মায়ের ঘুঁটে কুড়িয়ে দেয়, ভুতুম চিড়িয়াখানায় পাখির ছানাগুলোকে খাবার খাইয়ে দেয়, আর দু একদিন পরপর দুজনে রাজবাড়ির দক্ষিণ দিকে বনের মধ্যে বেড়াতে যায়। ভুতুমের মা চিড়িয়াখানার বাদী, বুদ্ধুর মা ঘুঁটে কুড়ানো দাসী, কোনোদিন খেতে পায় কোনোদিন পায় না। বুদ্ধু দুই মায়ের জন্য বন জঙ্গল থেকে কত রকমের ফল আনে, ভুতুম ঠোঁটে করে দুই মায়ের পান খাবার সুপারি আনে। এভাবেই করে ভুতুম আর ভুতুমের মা, বুদ্ধু আর বুদ্ধুর মায়ের দিন যায়। একদিন 5 রাজপুত্র পক্ষীরাজ ঘোড়া ছুটিয়ে চিড়িয়াখানা দেখতে আসলেন। আসার পথে দেখলেন একটি পেঁচা আর বানর বকুল গাছে বসে আছে। দেখেই তারা সেপাই লস্করকে হুকুম দিলেন, ওই পেঁচা আর বানরটিকে ধর, আমরা ওদেরকে পুষব। অমনি সেপাই লস্কররা বকুল গাছে জাল ফেলল। ভুতুম আর বুদ্ধু জাল ছিঁড়তে পারল না। তারা ধরা পড়ে খাঁচায় বদ্ধ হয়ে রাজপুত্রদের সাথে রাজপুরীতে আসলো। চিড়িয়াখানায় পরিষ্কার করে ভুতুমের মা এসে দেখেন ভুতুম নেই। ঘুঁটে ছুড়িয়ে বুদ্ধুর মা এসে দেখেন বুদ্ধু নেই। ভুতুমের মা হাতের ঝাঁটা মাটিতে ফেলে বসে পড়লেন। বুদ্ধুর মা গোবরের ঝাঁটা ছুঁড়ে ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়লেন। রাজপুরীতে এসে ভুতুম আর বুদ্ধু তো অবাক। মস্ত মস্ত দালান, হাতি ঘোড়া সেপাই লস্কর কত কি! সেসব দেখে তারা ভাবলো, বাহ, তবে আমরা বকুল গাছে থাকি কেন? মায়েরাই বা কুড়ে থাকে কেন? এইভাবে তারা বলল, ও ভাই রাজপুত্র, আমাদের এনেছো, আমাদের মাদেরও আনো। রাজপুত্ররা বললেন, দেখলেন, বাহ, এরা তো মানুষের মতো কথা বলে। তখন বললেন, বেশ বেশ, তোদের মায়েরা কোথায় বল, এরা চিড়িয়াখানায় রাখবো। ভুতুম বলল, চিড়িয়াখানার বাদী আমার মা। বুদ্ধু বলল, ঘুঁটে কুড়ানির দাসী আমার মা। শুনে রাজপুত্ররা হেসে উঠলেন। মানুষের পেটে আবার পেঁচা হয়, মানুষের পেটে আবার বানর হয়। ছোট রানী আর নরানির কথা রাজপুত্ররা জানতেন না। একজন সেপাই ছিল, সে বলল, হবে না কেন, আমাদেরই 2 রানী ছিলেন, তাদের পেটে পেঁচা আর বানর হয়েছিল। রাজা সেজন্য তাদেরকে তাড়িয়ে দেন, এরাই সেই পেঁচা আর বানর পুত্র। শুনে রাজপুত্ররা ছি করে উঠলেন। তখনই খাঁচার উপর লাথি মেরে রাজপুত্ররা সেপাই লস্করকে বললেন, এই দুটোকে তাড়িয়ে দাও। বলে রাজার ছেলেরা পক্ষীরাজে চড়ে বেড়াতে গেলেন। ভুতুম আর বুদ্ধু জানলো তারাও রাজার ছেলে। ভুতুমের মা বাদী নয়, বুদ্ধুর মা দাসী নয়। তখন বুদ্ধু বলল, দাদা চলো আমরা বাবার কাছে যাব। ভুতুম বলল, চলো। সোনার খাটে গা, রূপার খাটে পা রেখে রাজপুরীর মধ্যে 5 রানীতে বসে শীতেপাটি করছিল। এক দাসী এসে খবর দিল, নদীর ঘাটে যে সুখপক্ষী নৌকা এসেছে, তার রূপার বৈঠে হীরার হাল, নায়ের মধ্যে মেঘবরণ চুল কুচবরণ কন্যা বসে সোনার সুখের সাথে কথা বলছে। অমনি নদীর ঘাটে পাহারা বসলো। রানীরা উঠেন কি পড়েন, কি আগে কি পাছে। সুখপঙ্খী নায় কুচবরণ কন্যা দেখতে চললেন। তখন সুখপঙ্খী নায়ে পাল উঠছে, সুখপঙ্খী তরতর করে ছুটছে। রানীরা বললেন, কুচবরণ কন্যা, মেঘবরণ চুল, নিয়ে যাও কন্যা হীরামতির ফুল। নৌকা থেকে কুচবরণ কন্যা বললেন, মতির ফুল সে বড় দূর, তোমার পুত্র পাঠিও কলাবতীর পুর। হাটের সওদা ঢোল ডগরে, গাছের পাতা ফল, 3 বুড়ির রাজ্য ছেড়ে রাঙা নদীর জল। বলতে বলতে সুখপঙ্খী নৌকা অনেক দূর চলে গেল। রানীরা সবাই বললেন, কোন দেশের রাজকন্যা, কোন দেশে ঘর, সোনার চাঁদ ছেলে আমার, তোমার বর। তখন সুখপঙ্খী আরো অনেক দূরে চলে গেছে। কুচবরণ কন্যা উত্তর দিলেন, কলাবতী রাজকন্যা মেঘবরণ কেশ, তোমার পুত্র পাঠিও কলাবতীর দেশ। আনতে পারো মতির ফুল ঢোল ডাগর, সেই পুত্রের বাদী হয়ে আসবো তোমার ঘর। সুখপঙ্খী আর দেখা গেল না। রানীরা অমনি ছেলেদের কাছে খবর পাঠালেন। ছেলেরা পক্ষীরাজ ছুটিয়ে বাড়িতে আসলো। রাজা সব কথা শুনে ময়ূর পক্ষীর সাথে হুকুম দিলেন। হুকুম দিয়ে রাজা রাজসভায় দরবার করতে গেলেন। মস্ত দরবার করে রাজা রাজসভায় বসেছেন। ভুতুম আর বুদ্ধু সেখানে গিয়ে উপস্থিত হলো। দুয়ারে জিজ্ঞেস করলো, তোমরা কে? বুদ্ধু বলল, বানর রাজপুত্র। ভুতুম বলল, পেঁচা রাজপুত্র। দুয়ারি দুয়ার ছেড়ে দিল। তখন বুদ্ধ এক লাফে গিয়ে রাজার কোলে বসলো। ভুতুম উড়ে গিয়ে রাজার কাঁধে বসলো। রাজা চমকে উঠলেন। রাজসভায় সকলে হা হা করে উঠল। বুদ্ধ বলল, বাবা। ভুতুম বলল, বাবা। রাজসভায় সবাই চুপ। রাজার চোখ দিয়ে টস করে জল গড়িয়ে পড়ল। রাজা ভুতুমের গালে চুমু খেলেন। বুদ্ধকে 2 হাত দিয়ে বুকে তুলে নিলেন। তখনই রাজসভা ভেঙে দিয়ে বুদ্ধ আর ভুতুমকে নিয়ে রাজা উঠলেন। এদিকে তো সাজ রব পড়ে গেছে।
5 নিশান ছুটিয়ে 5টি ময়ূরপঙ্খী নৌকা এসে খাটে লাগলো। রাজপুত্রেরা তাতে উঠলেন। রানীরা হুলুধ্বনি দিয়ে 5 রাজপুত্রকে কলাবতী রাজকন্যার দেশে পাঠালেন। সেই সময় ভুতুম আর বুদ্ধকে নিয়ে রাজা নদীর ঘাটে আসলেন। বুদ্ধ বলল, বাবা ও কি যায়? রাজা বলল, ময়ূরপঙ্খী যায়। বুদ্ধ বলল, বাবা আমরাও ময়ূরপঙ্খীতে যাব, আমাদের ময়ূরপঙ্খী দাও। ভুতুম বলল, বাবা ময়ূরপঙ্খী দাও। রানীরা সবাই রি করে উঠলেন। কেলো কেলো বাদির ছানা নাকিলো, কেলো কেলো ঘুটে কুরানি ছাড়া নাকিলো, ওমা ওমা ছি ছি। রানীরা ভুতুমের গালে ঠোনা মেরে ফেলে দিলেন, বুদ্ধুর গালে চড় মেরে ফেলে দিলেন। রাজা আর কথা বলতে পারলেন না, চুপ করে দাঁড়িয়ে রইলেন। রানীরা রাগে গড় গড় করতে করতে রাজাকে নিয়ে রাজপুরীতে চলে গেলেন। বুদ্ধ বলল, দাদা। ভুতুম বলল, ভাই। বুদ্ধ বলল, চলো আমরা ছুতোর বাড়িতে যাই, ময়ূরপঙ্খী করব। রাজপুত্ররা যেখানে গেল আমরা সেখানেই যাব। ভুতুম বলল, চলো। দিন নেই রাত নেই, কেটে কেটে ভুতুমের মা বুদ্ধুর মার দিন যায়। তারাও শুনলেন রাজপুত্ররা ময়ূরপঙ্খী করে কলাবতী রাজকন্যার দেশে চলেছেন। এই কথা শুনে দুজনের গলা আরো ধরে কাঁদতে লাগলেন। কেঁদে কেটে 2 বোন শেষে নদীর ধারে আসলেন। তারপর দুজন দুটি সুপারির ডোঙায় 2 কড়া খড়ি, ধান, দুর্বা আর আগাগুলুয়ের পাছাগুলুয়ের সিন্দুরের ফোঁটা দিয়ে ভাসিয়ে দিলেন। বুদ্ধুর মা বললেন, বুদ্ধু আমার বাপ, কি করেছি পাপ? কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ? সুখপঙ্খী নায়ের পাছে ময়ূরপঙ্খী যায়, আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নায়। পৃথিবীর যেখানে যে আছো ভগবান, আমার বাছার তরে দিলাম এই দুর্বাধান। ভুতুমের মা বললেন, ভুতুম আমার বাপ, কি করেছি পাপ? কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ? সুখপঙ্খী নায়ের পাছে ময়ূরপঙ্খী যায়, আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নায়। পৃথিবীর যেখানে যে আছে ভগবান, আমার বাছার তরে দিলাম এই দুর্বাধান। সুপারির ডোঙা ভাসিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে ভুতুমের মা বুদ্ধুর মা কুড়েতে ফিরে গেলেন। ছুতরের বাড়ি যেতে যেতে পথে ভুতুম আর বুদ্ধু দেখলো 2টি সুপারির ডোঙা ভেসে যাচ্ছে। বুদ্ধ বলল, দাদা এই তো আমাদের নায়, এই নায় উঠো। ভুতুম বলল, উঠো। তখন বুদ্ধু আর ভুতুম দুজনেই নায়ে উঠল। 2 ভাইয়ের 2 ময়ূরপঙ্খী পাশাপাশি ভেসে চলল। লোকজন দেখে বলল, ও মা, এ আবার কি? বুদ্ধু আর ভুতুম বলে, আমরা বুদ্ধু আর ভুতুম, বুদ্ধু ভুতুম যায়। রাজপুত্রদের ময়ূরপঙ্খী যেতে যেতে 3 বুড়ি রাজ্যে গিয়ে পৌঁছালো। অমনি 3 বুড়ির রাজ্যে 3 বুড়া পাইক এসে তাদের নৌকা আটকালো। নৌকা আটকে তাদের মাঝি মাল্লা সেপাই লস্কর সব শুদ্ধ। 5 রাজপুত্রকে থলের মধ্যে পুড়ে 3 বুড়ির কাছে নিয়ে গেল। তাদেরকে দিয়ে 3 বুড়ি 3 সন্ধ্যা জল খেয়ে নাক ডেকে ঘুম দিলেন। অনেক রাতে 3 বুড়ির পেটের মধ্যে রাজপুত্ররা বলা বলি করতে লাগলো, ভাই জন্মের মতো বুড়িদের পেটে গেলাম, আর মাদের আমার বাবাকে দেখবো না। এমন সময় কারা এসে আস্তে আস্তে বলল, দাদা দাদা। রাজপুত্ররা চুপে চুপে বলল, কে ভাই কে ভাই? আমরা যে বুড়ির পেটে। বাইরে থেকে উত্তর আসলো, আমার লেজ ধর, আমার পুচ্ছ ধর। রাজপুত্ররা লেজ ধরে পুচ্ছ ধরে বুড়ির নাকের ছিদ্র দিয়ে বের হয়ে আসলো। এসে দেখে বুদ্ধু আর ভুতুম। বুদ্ধ বলল, চুপ চুপ, শিগগিরই তলোয়ার দিয়ে বুড়িদের গলা কেটে ফেল। রাজপুত্ররা তাই করলেন। রাজপুত্র, মাল্লা, মাঝি সবাই বের হয়ে আসলো। এসে সবাই তাড়াতাড়িতে গিয়ে ময়ূরপঙ্খীতে পাল তুলে দিল। বুদ্ধু আর ভুতুমকে কেউ জিজ্ঞেস করলো না। ময়ূরপঙ্খী সারা রাত ছুটে ভোর রাতে নদীর জলে গিয়ে পড়ল। রাঙা নদীর চারিদিকে কুল নেই, কিনারা নেই, কেবল রাঙা জল। মাঝিরা দিক হারালো। 5 ময়ূরপঙ্খী ঘুরতে ঘুরতে সমুদ্রে গিয়ে পড়ল। রাজপুত্র, মাল্লা, মাঝি সবাই হাহাকার করে উঠল। 7 দিন 7 রাত ধরে ময়ূরপঙ্খীগুলি সমুদ্রের মধ্যে আছড়ি পিছড়ি করল। শেষে নৌকার থাকে না, সব যায় যায়। রাজপুত্ররা বললেন, হায় ভাই বুদ্ধু, বুদ্ধু ভাই থাকলে আজ কে রক্ষা করত? হায় ভাই ভুতুম, ভুতুম ভাই থাকলে আজ এখন রক্ষা করত।
কি ভাই কি ভাই, কি চাই কি চাই বলে বুদ্ধ ভুতুম তাদের সুপারির ডোঙ্গা ময়ূরপঙ্খীর গলুয়ের সাথে বেঁধে রেখে রাজপুত্রর কাছে এসে মাঝিদের বলল, উত্তর দিকে পাল তুলে দাও। দেখতে দেখতে ময়ূরপঙ্খী সমুদ্র ছাড়িয়ে এক নদীতে এসে পড়ল। নদীর জল টলটল ছলছল করছে, দুপারে আম কাঁঠালের হাজার গাছ। রাজপুত্ররা সবাই পেট ভরে আম কাঁঠাল খেয়ে সুস্থির হলেন। তখন রাজপুত্ররা বললেন, ময়ূরপঙ্খীতে বানর আর পেঁচা কেন রে, এ দুটোকে জলে ফেলে দে। মাঝিরা বুদ্ধ আর ভুতুমকে জলে ফেলে দিল। তাদের সুপারির ডোঙা খুলে ছুঁড়ে ফেলল। নদীর জলে ময়ূরপঙ্খী আবার চলতে লাগলো। চলতে চলতে এক জায়গায় এসে 5টি ময়ূরপঙ্খী, রাজপুত্র, মাল্লা, মাঝি সব নিয়ে ভুস করে ডুবে গেল। তাদের আর কোনো চিহ্নই রইল না। কতক্ষণ পর বুদ্ধ আর ভুতুমের ডোঙা সেখানে আসলো। বুদ্ধ বলল, দাদা। ভুতুম বলল, কি? বুদ্ধ বলল, আমার মন কেমন যেন করছে, এখানে যেন কি হয়েছে, এসো তো ডুব দিয়ে দেখি। ভুতুম বলল, হোক গে, ওরা মরে গেলেই বাঁচি, আমি ডুব দিতে পারবো না। বুদ্ধ বলল, ছি ছি, অমন কথা বলে না, তাহলে তুমি থাকো। এই আমার কোমরে সুতা বাঁধলাম, যতদিন সুতাতে টান না দিব ততদিন আমার তুলো না। ভুতুম বলল, আচ্ছা সেটা পারি। তখন বুদ্ধ নদীর জলে ডুব দিল। ভুতুম সুতা ধরে বসে রইল। যেতে যেতে বুদ্ধ পাতালপুরিতে গিয়ে দেখলো এক মস্ত সুড়ঙ্গ। বুদ্ধ সুড়ঙ্গ দিয়ে নামলো। সুড়ঙ্গ পার হয়ে বুদ্ধ দেখলো এক রাজপুরী, যেন ইন্দ্রপুরীর মতো। সে রাজ্যে মানুষ নেই, জন নেই, কেবল এক 100 বছরের বুড়ি বসে একটি ছোট কাঁথা সেলাই করছে। বুড়ি বুদ্ধিকে দেখেই হাতের কাঁথা বুদ্ধর গায়ে ছুঁড়ে মারল। অমনি হাজার হাজার সাপাই এসে বুদ্ধকে বেঁধে ছেদে রাজপুরীর মধ্যে নিয়ে এক অন্ধ কুঠিরের মধ্যে বন্ধ করে রেখে দিল। অমনি কুঠিরের মধ্যে, বুদ্ধ ভাই, আয় ভাই, আয় ভাই বলে অনেক লোক বুদ্ধকে ঘিরে ধরল। বুদ্ধ দেখলো রাজপুত্ররা আর মাঝিমাল্লারা। বুদ্ধ বলল, বটে, তা আচ্ছা। পরদিন বুদ্ধ মুখ দাঁত ছিটকে মরে রইল। এক দাসী রাজপুত্রদের প্রতিদিন খাবার দিয়ে যেত। সে এসে দেখে কুঠুরির মধ্যে এক বানর মরে পড়ে আছে। সে যাবার সময় মরা বানরটাকে ফেলে দিয়ে গেল। তখন বুদ্ধ আস্তে আস্তে চোখ মিটমিট করে উঠে, তারপর এদিক ওদিক তাকিয়ে বুদ্ধ উঠল। উঠেই বুদ্ধ দেখল প্রকাণ্ড রাজপুরীর 3য় তলায় মেঘবরণ চুল, কুচবরণ কন্যা সোনা সুখের সঙ্গে কথা বলছে। বুদ্ধ গাছের ডালে ডালে, দাঁড়ানোর ছাদে ছাদে গিয়ে কুচবরণ কন্যার পিছনে দাঁড়ালো। তখন কুচবরণ কন্যা বলছিলেন, সোনার পাখি ওরে সুখ মিছাই গেল, রূপার বৈঠা হীরার হাল কেউ না এলো। রাজকন্যার খোপায় মতির ফুল ছিল। বুদ্ধ আস্তে করে মতির ফুলটি উঠিয়ে নিল। তখন সুখ বলল, কুচবরণ কন্যা, মেঘবরণ চুল, কি হলো কন্যা, মতির ফুল? রাজকন্যা খোপায় হাত দিয়ে দেখলেন ফুল নেই। সুখ বলল, কলাবতী রাজকন্যা, চিন্তা নেই কো আর, মাথা তুলে চেয়ে দেখো বর তোমার। কলাবতী চমকে পেছনে ফিরে তাকিয়ে দেখে বানর। কলাবতীর মাথা হেঁট হলো, হাতের কাকন ছুঁড়ে ফেলে মেঘবরণ চুলের পেনি এলিয়ে দিয়ে কলাবতী রাজকন্যা মাটিতে লুটিয়ে পড়লেন। কিন্তু রাজকন্যা কি করবেন? যখন পণ করেছিলেন 3 বুড়ির রাজ্য পার হয়ে রাঙা নদীর জল পাড়ি দিয়ে কাঁথা বুড়ির অন্ধকুঠিরে হাত এড়িয়ে তার পুরীতে এসে যে মতির ফুল নিতে পারবে সেই তো তার স্বামী হবে। তখন রাজকন্যা আর কি করেন, উঠে গিয়ে বানরের গলায় মালা দিলেন। তখন বুদ্ধ হেসে বলল, রাজকন্যা, এখন তুমি কার? রাজকন্যা বলেন, আগে ছিলাম বাপ মায়ের, তারপর ছিলাম আমার, এখন তোমার। বুদ্ধ বলল, তবে আমার দাদাদের ছেড়ে দাও, তারপর তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। মায়েদের ভীষণ কষ্ট, তুমি গেলে তাদের কষ্ট থাকবে না। রাজকন্যা বললেন, এখন তুমি যা বলবে তাই করব, তাহলে চলো, কিন্তু তুমি আমাকে এমনি নিতে পারবে না, আমি এই কৌটার মধ্যে থাকি, তুমি কৌটায় করে আমাকে নিয়ে চলো। বুদ্ধ বলল, আচ্ছা। রাজকন্যা অমনি কৌটার ভিতর ঢুকলেন। অমনি সুখ পাখি তাড়াতাড়ি গিয়ে ঢোল ডাগরে ঘা দিল। দেখতে দেখতে রাজপুরীর মধ্যে প্রকাণ্ড হাট বাজার বসে গেল। রাজকন্যার কৌটা দোকানির কৌটার সাথে মিশে গেল। বুদ্ধ দেখলো এ তো বেশ, সে ঢোল ডগর নিয়ে বাজাতে আরম্ভ করলো।
ঢোলটা করে ডানে ঘা দিলে হাট বাজার বসে, বায়ে ঘাট দিলে হাট বাজার ভেঙে যায়। বুদ্ধু চোখ বুজে বসে বসে বাজাতে লাগলো। দোকানিরা দোকান উঠাতে নামাতে হয়রান হয়ে গেল, আর পারে না। তখন সবাই বলল, রাখুন রাখুন, রাজকন্যার কৌটা নেন, আমরা আর হাট করতে চাই না। বুদ্ধ ঢোলটা গোড়ের বাঁয়ে ঘা মারলো, হাট ভেঙে গেল, কেবল রাজকন্যার কৌটাটি পড়ে রইল। বুদ্ধ কিন্তু এবার আর ঢোলটি ছাড়লো না। ঢোলটি কাঁধে করে কৌটার কাছে গিয়ে ডাকলো, রাজকন্যা রাজকন্যা, ঘুমিয়ে আছো কি? ঘরে নিতে ঢোল ডাগর নিয়ে এসেছি। রাজকন্যা কৌটা থেকে বের হয়ে বললেন, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, গাছের ফল এনে দাও, খাবো। বুদ্ধ বলল, আচ্ছা। রাজকন্যা কৌটায় উঠলেন। বুদ্ধু ঢোল কাঁধে, কৌটা হাতে নিয়ে গাছের ফল আনতে চলল। সেখানে গিয়ে বুদ্ধ দেখল গাছের পাতায় পাতায় কত রকম ফল রয়েছে। দেখে বুদ্ধুরও ভীষণ লোভ হলো। কিন্তু ও বাবা, এক অজগর গাছের গোড়ায় শোঁ শোঁ করে শাসাচ্ছে। বুদ্ধ তখন আস্তে গাছের চারিদিক ঘুরে এসে এক দৌড় দিল। তার কোমরের সুতায় জড়িয়ে অজগর কেটে দুভাগ হয়ে গেল। তখন বুদ্ধ কাছে উঠে পাতার ফল পেরে রাজকন্যাকে ডাকলো। রাজকন্যা বলল, আর না, সব হয়েছে, এখন চলো তোমার বাড়ি যাব। বুদ্ধ বলল, না, এখনো হয়নি, রাজপুত্র দাদাদের আর বুড়ির কাঁথাটা নিতে হবে। রাজকন্যা বলল, নাও। তখন 5 রাজপুত্র, মাল্লা মাঝি, ময়ূরপঙ্খী, সব ঢোল ডাগর কাঁধে, কৌটা হাতে, মতির ফুল কানে, বুড়ির কাঁথা গায়ে, বুদ্ধ গাছের পাতার ফল খেতে খেতে কোমরে সুতায় টান দিল। ভুতুম বুঝলো এবার বুদ্ধ আসছে। সে সুতা টেনে তুলল। 5 রাজপুত্র, সেপাই লস্কর, মল্লা মাঝি, ময়ূরপঙ্খী সব নিয়ে বুদ্ধ ভেসে উঠল। ভেসে উঠে মাল্লা মাঝিরা সার সার করে পাল তুলে দিল। বুদ্ধ গিয়ে ময়ূরপঙ্খীর ছাদে বসলো, প্যাঁচা বিয়ে ময়ূরপঙ্খীর মাছ তুলে বসলো। এবার সবাইকে নিয়ে ময়ূরপঙ্খী দেশে চলল। ছাদের উপর বুদ্ধ চোখ মিটমিট করে দেখে আর মাঝে মাঝে কৌটা খুলে কার সঙ্গে কথা বলে। হালের যে মাঝি, সে রাজপুত্রদের এই খবর দিল। খবর পেয়ে তারা চুপ। রাতে সবাই ঘুমিয়েছে, ভুতুম আর বুদ্ধ ঘুমাচ্ছে। সেই সময় রাজপুত্ররা চুপি চুপি এসে কৌটা সরিয়ে নিয়ে ঢোলডগর শিওরে বুড়ির কাঁথা গায়ে বুদ্ধকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিলেন। ভুতুম মাছ তুলেছিল, তার বুকে তীর মারলেন। বুদ্ধ আর ভুতুম জলে পড়ে ভেসে গেল। তখন কৌটা খুলতেই মেঘবরণ চুল আর কুচবরণ রাজকন্যা বের হলেন। রাজপুত্রেরা বললেন, রাজকন্যা, এখন তুমি কার? রাজকন্যা বললেন, ঢোল ডাগর যার। শুনে রাজপুত্ররা বললেন, ও, তাহলে বুঝেছি, রাজকন্যাকে বন্দি কর। রাজকন্যা ময়ূরপঙ্খীর এক কুঠুরির মধ্যে বন্দী হয়ে রইলেন। ময়ূরপঙ্খী এসে ঘাটে লাগলো। তারপর রাজ্যময় সাত সাত রব পড়ল। রাজা আসলেন, রানীরা আসলেন, রাজ্যের সবাই নদীর ধারে আসলো। মেঘবরণ চুল আর কুচবরণ কন্যা নিয়ে রাজপুত্ররা এসেছেন। রানীরা ধান দুর্বা দিয়ে, পঞ্চদ্বীপ সাজিয়ে, শাক শঙ্খ বাজিয়ে কলাবতীকে রাজকন্যাকে বরণ করে ঘরে তুললেন। রানীরা বললেন, রাজকন্যা তুমি কার? রাজকন্যা বললেন, ঢোল ডাগর যার। ঢোল ডাগর হীরা রাজপুত্রের? না। ঢোল ডাগর মানিক রাজপুত্রের? না। ঢোল ডাগর মতি রাজপুত্রের? না। ঢোল ডাগর শঙ্খ রাজপুত্রের? না। ঢোল ডাগর কাঞ্চন রাজপুত্রের? না। রানীরা বললেন, তবে তোমাকে কেটে ফেলবো। রাজকন্যা বললেন, আমার 1 মাস ব্রত, 1 মাস পর যা ইচ্ছা করো। ওকে, তবে তাই ঠিক হলো। ভুতুমের মা, বুদ্ধুর মা এতদিন কেঁদে কেটে মরমর, শেষে দুজনেই নদীর জলে ডুবে মরতে গেলেন। এমন সময় একদিক থেকে বুদ্ধ ডাকলো মা, আরেকদিক থেকে ভুতুম ডাকলো মা। দিন দুঃখিনী 2 মা ফিরে তাকিয়ে দেখেন, বুকের ধন হারামণি বুদ্ধ এসেছে, বুকের ধন হারামণি ভুতুম এসেছে। বুদ্ধুর মা ভুতুমের মা পাগলের মতো হয়ে ছুটে গিয়ে দুজনকে বুকে নিলেন। বুদ্ধ আর ভুতুমের চোখের জলে, তাদের চোখের জলে পৃথিবী ভেসে গেল। বুদ্ধ আর ভুতুম কুড়োয় গেল। পরদিন সেই যে ঢোল ডগর ছিল, চিড়িয়াখানার বাদী, ঘাটে কোরানো দাসী, কুড়ের কাছে এক মস্ত হাট বাটার বসে গেছে। দেখে লোক অবাক হয়ে গেল। তারপর দিন চিড়িয়াখানার বাদী, ঘুটে কোরানো দাসী, কুড়ের চারিদিকে গাছের পাতায় পাতায় ফল ধরেছে। দেখে লোকেরা আশ্চর্য হয়ে গেল। তারপর দিন চিড়িয়াখানার বাদী, ঘুটে কোরানো দাসীর কুড়ে ঘিরে লক্ষ্য সেপাই পাহারা দিচ্ছে।
দেখে সমস্ত লোক চমকে গেল। সে খবর রাজার কাছে যেতেই কলাবতী রাজকন্যা বললেন, মহারাজ, আমার ব্রতের দিন শেষ হয়েছে, আমায় মারবেন কি কাটবেন কাটুন। শুনে রাজার চোখ ফুটল। রাজা সব বুঝতে পারলেন। বুঝে রাজা বললেন, মা, আমি সব বুঝেছি। কে আছো আমার? নরানীকে আর ছোট রানীকে ঢোল ডাগর বাজিয়ে ঘরে আনো। অমনি রাজপুত্রী যত ঢোক ঢাক ঢোল বেজে উঠল। কলাবতী রাজকন্যা নতুন জলে স্নান করে নতুন কাপড় পরে ব্রতের ধান দুর্বা মাথায় গুজে দুই রানীকে বরণ করে আনতে নিজেই গেলেন। এই খবর শুনে পাঁচ রানীর দরজায় খিল দিলেন। পাঁচ রাজপুত্র ঘরে গিয়ে কপাট দিলেন। লক্ষ সেপাই নিয়ে ঢোল ডাগর বাজিয়ে নরানী আর ছোট রানীকে নিয়ে কলাবতী রাজকন্যা রাজপুরীতে ফিরে আসলেন। বুদ্ধু আর ভুতুম এসে রাজাকে প্রণাম করল। পরদিন মহা ধুমধামে মেঘবরণ চুল আর কুচবরণ কলাবতী রাজকন্যার সঙ্গে বুদ্ধুর বিবাহ হলো। আরও এক দেশের রাজকন্যা হীরাবতীর সঙ্গে ভুতুমের বিবাহ হলো। পাঁচ রানীর আর খিল খুললেন না, পাঁচ রাজপুত্ররা কপাট খুললেন না। রাজা পাঁচ রানী আর পাঁচ রাজপুত্রের ঘরের উপরে কাটা দিয়ে মাটি দিয়ে বুঝিয়ে দিলেন। একদিন রাতে বুদ্ধুর ঘরে বুদ্ধু, ভুতুমের ঘরে ভুতুম, কলাবতী রাজকন্যা, হীরাবতী রাজকন্যা ঘুমিয়ে আছেন। গভীর রাতে হীরাবতী আর কলাবতী উঠে দেখেন, এ কি, হীরাবতীর ঘরে তো স্বামী নেই, কলাবতীর ঘরে তো স্বামী নেই, কি হলো? তখন দেখেন বিছানার উপর এক বানরের ছাল, বিছানার উপর এক প্যাঁচার পাখা। দেখ, তবে তারা সত্যিকারের বানর না, সত্যিকারের প্যাঁচা না। দুই বোনে ভাবেন। তারপর ভেবে শেষে উকি দিয়ে দেখেন দুই রাজপুত্র ঘোড়ায় চেপে রাজপুরী পাহারা দেয়। রাজপুত্ররা যে দেবতার পুত্রের মতো সুন্দর। তখন দুই বোনে যুক্তি করে তাড়াতাড়ি প্যাঁচার পাখা আর বানরের ছাল প্রদীপের আগুনে পুড়িয়ে ফেললেন। পোড়াতেই গন্ধ বের হলো। গন্ধ পেয়ে দুই রাজপুত্র ঘোড়া ফেলে ছুটে এলেন। ছুটে এসে দুই রাজপুত্র বলেন, সর্বনাশ, সর্বনাশ, এ কি করলে? সন্ত্রাসীর মন্ত্র ছিল, ছদ্মবেশে থাকতাম, দেবপুরে যেতাম আসতাম, রাজপুরী পাহারা দিতাম, আর তো সেসব করতে পারবো না। এখন তো আমরা আর বানরের প্যাঁচা হয়ে থাকতে পারবো না, সবকিছু তো প্রকাশ হয়ে গেল। দুই রাজকন্যা থতমত খেয়েছিলেন। তারপর হেসে বললেন, তবে আর কি, তবে তো ভালোই হলো, তবে তো বেশ হলো। ও মা, তবে নাকি প্যাঁচা, তবে নাকি বানর, আমরা কোথায় যাই? দুই রাজকন্যার ঘরে সুখের নিশি, সুখের হাট। তারপর দিন ভোরে উঠে সবাই দেখে দেবতার মতন মূর্তি, সোনার চাঁদ রাজপুত্র রাজার দুপাশে বসে আছে। দেখে সমস্ত লোক খুশি হলো। কলাবতী রাজকন্যা বললেন, উনি বানরের ছাল গায়ে দিয়ে থাকতেন, কাল আমি তা পুড়িয়ে ফেলেছি। হীরাবতী রাজকন্যা বললেন, উনি প্যাঁচার পাখা গায়ে দিয়ে থাকতেন, কাল আমি তা পুড়িয়ে ফেলেছি। শুনে সবাই ধন্য ধন্য করল। তারপর বুদ্ধুর নাম হয়েছে বুধকুমার, ভুতুমের নাম হয়েছে রূপকুমার। রাজ্যে আনন্দের জয় জয়কার পড়ে গেল। তারপর নরানী, ছোট রানী, ভূতকুমার, রূপকুমার, কলাবতী রাজকন্যা, হীরাবতী রাজকন্যা নিয়ে সুখে দিন কাটাতে লাগলেন।